এবারে আমার দ্বিতীয় প্রশ্ন স্যার, সেটা হচ্ছে গিয়ে এই যে বাড়াবাড়িটা করার নেপথ্যে কি রয়েছে। আমরা যদি এটা দেখি, ভারতের দিক থেকে কোনো রকম প্রভোকেশন নেই, এবং ভারতের যেটা বিএসএফ এর তরফ থেকে মালদা সীমান্তে যে সমস্যাটা হয়েছিল, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ বিজিবির তরফ থেকেই বলা হচ্ছিল যে ভারতের সীমান্তের ভেতরে 100 গজের মধ্যে বেড়া দেওয়ার কাজ চলছিল। সেটাই কি সমস্যা হতে পারে? এটার যদি একটা ব্রিফ যদি আপনি দেন। দেখুন, আমি বলছি আবার যে এই যে প্রভোকেশন গুলো করছে, এই বেড়া দেওয়াটা প্রভোকেশনের লক্ষ্য নয়। ওরা যখন ডিসাইড করে নিয়েছে বাংলাদেশের উপদেষ্টা পরিষদ যে ভারতকে প্ররোচনা দিয়ে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে হবে, বাংলাদেশ যুদ্ধ করবে না, যুদ্ধ করতে গেলে জানে ওরা যে অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। যুদ্ধকালীন একটা পরিস্থিতি তৈরি করলে দুটো সুবিধা হবে: এক, বাংলাদেশের থেকে ভারতবর্ষের বিরুদ্ধে ছায়া যুদ্ধ চালানো বা সন্ত্রাসবাদ চালানোর সুযোগ হবে। দ্বিতীয়ত, ইন্টারন্যাশনাল ফোরামে গিয়ে কান্নাকাটি করবে যে বাংলাদেশ আক্রান্ত। যে কোনো রাষ্ট্র যখন বলে যে অন্য রাষ্ট্র থেকে আমরা আক্রান্ত, তবে বিশ্ব জনমত সে আক্রান্তের ফেভারে থাকে, এবং ভারতকে ওরা আক্রমণকারী হিসাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেটা আমরা হতে দেব না। একদমই, সেটা তো কোনোভাবে সম্ভব হবেই না। কিন্তু আমি বলছি যে এই যে কূটনৈতিক যে বিষয়গুলো রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা কিন্তু এখানে চলে আসে। কারণ আমরা যেই সময় এই আলোচনা করছি, আপনি নিশ্চয়ই অবগত, নদিয়ায় একটি জায়গা, কোদালিয়া বলে একটি জায়গা, সেখানে একটি পুকুরকে কেন্দ্র করেও বিজিবি নাকি ওপারে অ্যানাউন্সমেন্ট করছে যে এই পুকুরটি আমাদের টেরিটরির মধ্যে পড়ে, ওপার থেকে কেউ এখানে আসবেন না, মানে ভারতীয়রা কেউ এখানে নামবেন না বা আসবেন না। যদিও বিএসএফ এর তরফ থেকে বলা হচ্ছে যে ওটা পুরোপুরি ইন্ডিয়ান টেরিটরির মধ্যে পড়ে। এই যে বিষয়গুলো বারবার করে প্রভোকেটিভ একটা অ্যাক্টিভিটি সেখানে করা হচ্ছে, আমার এই বিষয়টা জানার ইচ্ছে যে এটা কেন করা হচ্ছে, এটা কি জন্য করা হচ্ছে। না না, এটা আমি বারবার একই জিনিস উত্তর রিপিট করছি যে এটা বারবার প্ররোচনা দেওয়া হচ্ছে, এবং প্ররোচনা যখন সে শব্দটা ব্যবহার করে, সেটা কিন্তু যুক্তি নির্ভর কখনোই হয় না, তাহলে সেটা প্ররোচনা হয় না, সেটা অভিযোগ হয়ে যাচ্ছে। বাংলাদেশের কাছে কোনো সলিড প্রুফ নেই যে ওই পুকুরটা ওদের কাছে, এবং এটা নিয়ে যে প্ররোচনার ব্যাপারটা তো তাই, যেখানে লজিক থাকবে না, যুক্তি থাকবে না, ডেটা থাকবে না, শুধু যে এটা গায়ের জোরে যেটা আমার ছিল, এইটা ভাবে ওরা প্ররোচনা দিয়ে চাইছে যে বিএসএফ কোনোভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ুক। সেটা আমরা হতে দেব না। এই সংঘর্ষের চেষ্টা ওরা করবে, কারণ সেটার ফল মানে ফায়দা ওঠানোর চেষ্টা করবে, বাট উইল নট অ্যালাউ দিস টু ডু। একদমই, সেটা আমি একটু আগেও বললাম যে ইন্ডিয়ান আর্মি এবং ভারতের যত নিরাপত্তা বাহিনী রয়েছে তারা ভীষণ রকম সহনশীল, সংবেদনশীল। তারা কোনো রকম মানহানি, কোনো রকমভাবে জীবনহানি হবে বা কোনো রকমভাবে মানবাধিকার লঙ্ঘিত হবে, এরকম কোনো কাজ করবে না। এবারে আপনার কাছে যেটা আসবো সেটা হচ্ছে বাংলাদেশে, মানে ওপারে তো একটা অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে, এবং কোথাও না কোথাও এই ইনফরমেশন বিএসএফ এর কাছে, ইন্ডিয়ান আর্মির কাছেও চলে গিয়েছে। এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে বলে আপনার মনে হয়, ভারতের তরফ থেকে বা ইন্ডিয়ান আর্মির তরফ থেকে? দেখুন, ভারত ততক্ষণ কোনো প্ররোচনায় পা দেবে না যতক্ষণ বাংলাদেশের সরকারিভাবে পাচারকারী বা অনুপ্রবেশকারী ঢুকলে তাদের সঙ্গে যেটা করা উচিত সেটা ভারত সরকার করবে। কিন্তু বাংলাদেশের বিজিবি বা বাংলাদেশের আর্মি যদি ভারতের মাটিতে পা রাখে ভুল করে, যে এই যে বললেন আপনি পুকুরটা এটা আমরা দখল করে নেব, ফ্ল্যাগ মিটিং না করে যদি তারা এরকম ভাবে ঢোকে, তখন বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া হবে যে ভারতে এরকম জবরদস্তি পা রাখলে তার কি মূল্য দিতে হয়। কারণ বর্ডারে সবসময় ডিসপিউট হয়, ভারত পাকিস্তানে হয়, ভারত চীন সীমান্তে হয়, ভারত বাংলাদেশে হয়, এবং সেই ডিসপিউট গুলো কখনই লোকাল লেভেলে মেটানো হয় না, কারণ এর বড় ইমপ্লিকেশন থাকে। তার জন্য ফ্ল্যাগ মিটিং হয়, ফ্ল্যাগ মিটিং, ফ্ল্যাগ স্টাফ, সেজন্য ফ্ল্যাগ মিটিং বলা হয়। মিনিমাম মেজর জেনারেল বা আইজি লেভেলের, বিএসএফ এর হোক, বিজিবির হোক, সেই লেভেলের লোকজন এসে ফ্ল্যাগ মিটিং করে। এটা এরকম ভাবে তো লোকালের কোন লোকজন এসে গিয়ে করে নিল যে আমরা পুকুর দখল করে নেব বা পুনর্দখল করবো, এরকম ভাবে হয় না। তো সেটা যদি করতে চায় তখন ভারত বুঝিয়ে দেবে, সেটা ওরা করুক হিম্মত থাকলে। বেশ, মানে এটা তো একটা স্পষ্ট একটা জায়গা, এবং আমার মনে হয় বাংলাদেশের উপদেষ্টা সরকার, বাংলাদেশ সেনাবাহিনী এটা খুব ভালোভাবেই জানে যে ভারতের সামরিক শক্তি কতটা। এবারে একটু কূটনৈতিক দিকটায় আসি, কারণ আপনি এই বিষয়টাও ভীষণ রকমভাবে অবগত। আমরা যেই সময় এই শোটা করছি তার মোটামুটি 24 ঘন্টা আগেই ভারতের বিদেশ সচিব দুবাইয়ে তালিবানি যে প্রশাসন রয়েছে
সেই প্রশাসনের মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং খুব ইম্পর্টেন্ট চাবাহার বন্দরকে কিভাবে কাজে লাগানো যায় এবং তালিবানের জন্য তালিবান অ্যাডমিনিস্ট্রেশনের জন্য সেখানে কি কি ব্যবস্থা করা যায়, এছাড়াও আরও মানে দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে মজবুত করা যায় এই নিয়ে নানান রকম আলোচনা হয়েছে। খুব ইন্টারেস্টিং হচ্ছে এই বিদেশ সচিব তিনি কিছুদিন আগেই বাংলাদেশে গিয়েছিলেন, বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছিলেন, আবার এই বিদেশ সচিবই তালিবান অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলছেন। মানে ভারত কিন্তু কূটনৈতিক জায়গা থেকে এই মুহূর্তে নিজেদের পজিশনটাকে একেবারে বলা যায় না যে প্রিপেয়ার করা, সেই প্রিপারেশনের কাজটা কিন্তু চলছে। আপনার কি মনে হয়? দেখুন, কূটনীতিতে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের চাণক্য, ভারতের প্রবাদ পুরুষ চাণক্য বলে গেছেন, শত্রু শত্রু আমার মিত্র। এটা যেমন ঘটনা, সেমনি কূটনীতির একটা অন্যতম অংশ হচ্ছে যে প্রতিবেশী আমার মিত্র। আমি চেষ্টা করে যাব শেষ মুহূর্ত পর্যন্ত যাতে আমার প্রতিবেশী মিত্র হয়, প্রতিবেশী শত্রু না হয়। শত্রু প্রতিবেশী নিয়ে কেউই নিশ্চিন্ত থাকতে পারে না, সে যতই বড় দেশ হোক বা ছোট রাষ্ট্র হোক। কিন্তু তার মানে এই নয় যে প্রতিবেশী আমার ঘাড়ে চড়ে পড়বে বা প্রতিবেশী আমার রাষ্ট্রের সুরক্ষার জন্য বিপজ্জনক হয়ে উঠবে। এবং সেটা যদি হয়, কারণ কূটনীতি তো মাল্টি লেয়ার্স, একটা লেয়ারে বাংলাদেশের সঙ্গে কথা হবে, একটা লেয়ারে বাংলাদেশে কিন্তু পণ্য সামগ্রী যাচ্ছে, সবকিছু যাচ্ছে, ওষুধ যাচ্ছে, ধান চাল সব যাচ্ছে। হ্যাঁ, আরেকটা দিকে বাংলাদেশকে মদদ দেওয়ার যারা রয়েছে তারা হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের যে শত্রু, তারা এখন আমাদের অবভিয়াসলি মিত্র কূটনীতি অনুযায়ী। সেই জন্য তালিবানের সঙ্গে তো আমাদের ভারত সরকারের চলছিল আনঅফিসিয়ালি, অফিসিয়ালি অ্যাকসেপ্টেন্স না দিলেও আনঅফিসিয়ালি চলছিল। তো সেটাকে আরো মজবুত করা হচ্ছে। এটা তো সবসময় এটা ওপেন, অলওয়েজ ওপেন। তালিবান হোক, আমাদের যারা শত্রু, তাদের যারা শত্রু তারা আমাদের মিত্র। বাট আমরা প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাই না যতক্ষণ না তারা আমাদের সার্বভৌমতাকে আক্রমণ করে। দেখুন এই জায়গা থেকেই বাংলাদেশের যে সিচুয়েশন এই মুহূর্তে রয়েছে, আপনি জানেন এই গতকালই বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একটা মিছিল হয়েছে এবং সেখান থেকে এই আওয়াজও উঠেছে যে যদি পরিস্থিতির বদল না হয় তাহলে শেখ হাসিনার যা হয়েছে ইউনূসেরও তাই হবে, প্রধান উপদেষ্টারও তাই অবস্থা হবে। এরকম বিভিন্ন স্লোগানও কিন্তু সেই মিছিল থেকে উঠেছে। সরকারি সম্পত্তি নষ্ট করার খবরও কোনো কোনো জায়গা থেকে পাওয়া যাচ্ছে। তো এই রকম একটা পরিস্থিতিতে মানে বাংলাদেশের কাছে বা উপদেষ্টা সরকারের কাছে একদিকে তো অর্থনীতির অবস্থা খুব খারাপ, কয়েকদিন আগেই জাতির উদ্দেশ্যে ভাষণে মোহাম্মদ ইউনূসী বলেছিলেন যে আমাদের এই যে মূল্য বৃদ্ধি বা চারিদিকে যা জিনিসপত্রের দাম বাড়ছে সেই অবস্থা সত্যি আমরা এখনও ঠিকঠাক করে উঠতে পারিনি, অর্থাৎ অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একমাত্র এই ভারত বিরোধী জিগিরি কি বাংলাদেশের কাছে প্রধান হাতিয়ার, মানে মোহাম্মদ ইউনূসের কাছে? হ্যাঁ, এছাড়াও তো কিছু অপশনও নেই মোহাম্মদ ইউনূসের কাছে।